চোখ যেন ওপরে না ওঠে অ্যাডুইন, উঠলেও সমস্যা নেই। সাইকের অনেক দিন ধরে চর্বিযুক্ত মানুষ খায় না। এহেন শান্ত স্বরের কঠিন হুমকিতে শরীর জুড়ে মৃদু ঝাঁকুনি খেলে গেল অ্যাডুইনের। সুযোগ বুঝে গিলছে বার কয়েক শুকনো ঢোক। বেচারা ঘাড় ঘোরা নাড়ানোর সাধ্যিতে নেই। মনস্টারের এরূপ শক্তপোক্ত হাত এসে অমন ঘাড় পেঁচিয়ে রাখলে থোড়াই মাথা ঝাঁকানোর সুযোগ থাকে। অ্যাডুইন স্থির চিত্তে শুনল সব। রয়েসে আমতা আমতা করে কোনো রকমে অস্ফুটে বলল, ও ওকে ওকে মনস্টার। চোখের ফাঁক গলিয়ে সিগারের কলুষিত ধোঁয়া ছাড়তে ব্যস্ত মনস্টার সময় নিয়ে একটা ঝটকা ছেড়ে দিল অ্যাডউইনকে। এতক্ষণ ছাড়া পেয়ে তড়িঘড়ি করে দু হাতের নিজ ঘাড় চেপে ধরে অ্যাডউইন। ইস, ঘাড়ের রগগুলো বোধহয় জমে গিয়েছে তার। একটু এদিক ওদিক ঘাড় নাড়াতেই যা ব্যথা পাচ্ছে না। পাশে মুগ্ধ নির্বিকার ভঙ্গিতে সিগার ফুঁকছে। এক হাত প্যান্টের পকেটে গুজে নিয়ে ভাবলেশীন ভঙ্গিমায় পা বাড়ায় সম্মুখে। অ্যাডউইন ততক্ষণে নিজেকে সামলিয়েছে বেশ। ঘাড়টা সামান্য এদিক ওদিক নাড়াতেই কটমট শব্দ হলো কেমন। পরক্ষণে গম্ভীর মুখে নজর ঝুঁকিয়ে বরফ আচ্ছন্ন জমিনে দৃষ্টি ফেলতেই হকচকায় সে। এ কি, খরগোশটা কোথায় গেল আবার? একটু আগেই না তার হাত থেকে নিচে পড়ে গিয়েছিল। অ্যাডউইন তৎক্ষণাৎ এদিক ওদিক দৃষ্টি বুঝল। অদৃশ্য অস্থিরতায় হন্য হয়ে পা বাড়ালো চেরি ব্লসম গার্ডেনের দিকে। আকাশ চিরে স্নোফল হচ্ছে। মা সাদা তুলোর ন্যায় বরফগুলো পাথরের মৃদু ঝাপটায় এদিক ওদিক ছুটছে। এহেন মৃদু স্নোফলে চেরি ব্লসম গার্ডেনের সৌন্দর্য যেন বেড়ে গিয়ে দ্বিগুণ। মাথার উপর বড় বড় চেরি ব্লসম ট্রি। সুউচ্চ গাছের প্রতিটি ডালে ডালে থকায় থকায় ধরে আছে চেরি ব্লসম ফ্লাওয়ার্স। সেথায় পাতার উপস্থিতি নামে মাত্রও নেই। বাগানের মৃদু ঝাপটায় দুলছে ফুল। কেউ কেউ আবার নৈসর্গিক দৃশ্যে নিজেকে আবির্ভূত করতে ঝরে পড়েছে বরফ ঘেরা জমিনে। ব্যস্ত একজোড়া ব্যাঘ্র পথ লাগাতার ঘুরছে প্রতিটি গাছের নিচে। সন্ধানী চোখ জোড়া হন্যে হয়ে ছুটেছে এদিক ওদিক। খুঁজছে খুঁজছে ছোট্ট পশমী ববা প্রাণীটাকে। তবে বেপাত্তা খরগোশছানা কোথায় যে গা গুটিয়ে বসে আছে কে জানে। ছুটতে থাকা অ্যাডউইন পা থামায় এবার। সুশ্রী গৌরবর্ণা মুখখানায় লেপ্টে আছে একরাশ বিরক্তি। শেষমেশ সামান্য একটা খরগোশ কিনা তাকে অত দৌড় করাচ্ছে। অ্যাডউইন মহাবিরক্তিতে কপালে গোটা কতক ভাঁজ ফেলে দু হাত তুলে কোমরে রাখলো। বুক ফুলিয়ে ফস করে নিঃশ্বাস ফেলে তেতো কণ্ঠে চিরবিরিয়া ওড়ালো, বাস্টার্ড একটা! কোথায় লুকিয়েছে কে জানে। জাস্ট হাতের কাছে একটা পেয়ে নেই। দেন তুলে একটা আছাড় মারবো বেয়াদবটাকে। কত বড় সাহস আমাকে দৌড় করাচ্ছে। ডিম্বাকৃতির কমল মুখখানার ছেয়ে আছে রাজ্যের আধার। গোলাপি রঙা নরম ঠোঁট যুগল কেমন ফ্যাকাশে হয়ে আছে। মাথা ভর্তি কালো রঙা মেঘ রাশির ন্যায় চুলগুলোর আগায় জমেছে বরফ দানা। সপ্তদশী দু হাতে জড়িয়ে রেখেছে নিজ পা। বাইরে স্নোফল ক্রমশ জড়লো হচ্ছে। ফলে ঠান্ডায় গা কাটা দিয়ে উঠেছে সপ্তদশী। পরনে স্রেফ একখানা শ্যাটিন কাপড়ের ফ্লোরাল ফ্রক। কাপড়ের আড়াল দিয়েই ঠান্ডাটা বুঝি বড্ড জেঁকে ধরেছে বেচারিকে। সে কেমন থরথর করে কাঁপছে। গার্ডেন পেরিয়ে পা ঘুরিয়েছে প্যালেসের সম্মুখ দুয়ারের পানে। মধ্যকার পথটা মিনিট দশেকের হলেও সপ্তদশীর এটুকু পথ বেরোতেই বুঝি বড় হিমশিম খেতে হচ্ছে। কাঁপা কাঁপা বদনে হাঁটার এক পর্যায়ে হুট করে থামলো মাহের পথযুগল। পা দুটো কেমন নীল হয়ে যাচ্ছে তার। কাশিতে ফেটে যাচ্ছে গলা। কাপত্রয়ী সপ্তদশী কিয়ৎক্ষণ দাঁড়িয়ে রইল চুপচাপ। নিজেকে সামলে নিয়ে ফের সম্মুখে পা বাড়াতে গেলেই আচমকা টাকনুতে কেমন নরম কিছু অনুভূত হলো তার। তড়িৎ মাথা নুইয়ে আনলো মাহে। পায়ের নিচের দিকে দৃষ্টি ফেলতেই কেউটি কেমন খুটখুট করছে তার পায়ের কাছে। মাহের দৃষ্টি চোখা করলো এবার। কিউটি একা কেন? সে তো অ্যাডউইনের কোলে ছিল। তাহলে এভাবে ঠান্ডার মধ্যে একা একা ঘুরছে কেন কিউটি? মাহি তড়িঘড়ি করে হাত নুইয়ে কিউটিকে কোলে নিল। আলগোছে পিঠ ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখলো অ্যাডউইনকে দেখা যাচ্ছে কিনা। তবে না, অ্যাডউইন তো দূর, তার টিকটাকেও দেখা যাচ্ছে না কোথাও। মাহে ভুরু কুচকায়। প্রিয় সখার প্রতি অ্যাডউইনের এমন অবহেলার বড্ড ব্যথিত হলো সে। মুখাবয়ব গম্ভীর করে হাঁটা ধরল পরক্ষণে।
কোমল হাত দুখানার উষ্ণ বাঁধনে গা গুটিয়ে বসে আছে কিউটি। পৌসুমী দেহে বড্ড আরাম পেয়ে দাঁতে দাঁত ঘেঁষে গুরু গুরু শব্দ তুলছে মহাশয়। এক আধবার যেচে পড়ে মুখ লুকাচ্ছে সপ্তদশীর বুকে। প্রিয় সখার এরূপ আদরে কাণ্ডে মুচকে হাসছে মাহি। গুনে গুনে সিঁড়ির ওপর পা ফেলছে কেমন। তার বিরতহীন পদযুগল সিঁড়ি ছেড়ে মার্বেলের মেঝেতে পড়তেই দরজার দুধারে দাঁড়িয়ে থাকা সশস্ত্র গার্ডরা তৎক্ষণাৎ দু হাঁটু গেড়ে মাথা ঝুঁকিয়ে বসল কেমন। হুটহাট এহেন কাণ্ডে হকচকায় মাহি, ভরকে পিছিয়ে যায় দু কদম। চোখে মুখে একরাশ হতবাকতা লেপ্টে মনে মনে আওড়ায়। এদের আবার কি হলো, আমাকে কুর্নিশ জানাচ্ছে কেন? মনের কোণে উত্থাপিত হওয়ায় এরূপ প্রশ্নের জবাবে মানানসই উত্তর পায়নি সপ্তদশী। বকার মতো লোকগুলোর পানে কিয়ৎক্ষণ তাকিয়ে থেকে ভয়ে ভয়ে এগিয়ে গেল ভেতরে। এদিকে সপ্তদশীর সম্মুখ থেকে আড়াল হতেই হাঁপ ছেড়ে বাঁচলেন বেচারা গার্ডস। কেউ কেউ তক্ষণে স্যুটের হাতা গুছিয়ে আলগোছে মুছে নিলেন নিজেদের ঘর্মাক্ত কপালখানা। যা বোঝা যাচ্ছে ভীতু মাহির উপস্থিতি এখন থেকে সবার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। 3 তলার লম্বা প্রশস্ত করিডোর দিয়ে হাঁটছে মাহি, এমনকি কিউটের সাথে বলে যাচ্ছে রাজ্যের সব কথা। এরই মধ্যে পেছন থেকে ধেয়ে এলো তার এক অতি পরিচিত কণ্ঠ। মুনলাইট। ধমকাই সপ্তদশীর ব্যস্ত পদযুগল। নিঃশ্বাসের গতি হলো তীব্রতর। ঘাড়টা বুঝি ঠায় জমে গিয়েছে তার। সৌজন্যবোধে পিছু ঘুরে তাকানোর কথা থাকলেও মাহির দাঁড়িয়ে রইল আগের নাই। এদিকে মাহির কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছে মিলা। তরুণীর চোখ দুটো ছল ছল, চোখের কোটর বেয়ে টুপটুপ করে ঝরছে কয়েক দানা অশ্রু। তরুণী কোনরূপ কাল বিলম্ব না করে এগোয় জোরালো কদমে। ছুটে এসে আচমকা পেছন থেকে জড়িয়ে ধরে সপ্তদশীকে। এহেন আচানক ঘটনার আকস্মিকতায় ভরকায় মাহি। হুটহাট তাল সামলাতে না পেরে সামনের দিকে ঝুঁকে পড়ে একটুখানি। পেছনে হাউ মাউ জুড়ে কাঁদছে মিলা। চোখের অবাধ নোনা পানিতে ভিজিয়ে দিচ্ছে মাহের পিঠ। আর তার এমন কান্নায় বুক ভার হয়ে গেল সপ্তদশীর। মনে জেগে ধরল একরাশ অপরাধ বোধে। সে তো পালিয়েছিল মিলাকে ধোঁকা দিয়ে। তার এহেন কাণ্ডে সবাই নিশ্চয়ই তাকে না পেয়ে মিলার ওপর অনেক অত্যাচার করেছে। এহেন চিন্তায় অপরাধ বোধের পারও তরতর করে বেড়ে গেল মাহের। চোখ দুটোর কোটর ভরে গেল আপনা আপনি। গলার কাছটা অমন হুট করে অত যন্ত্রণা দিচ্ছে কেন কে জানে। ইস, এই বুঝি কেউ সজোরে চেপে ধরেছে তার গলা, যার দরুন গলা দিয়ে বেরোচ্ছে না এক ছোটা স্বরও। ওইদিকে মিলার্ড বেশ বেড়েছে কান্নার। হাতের শক্ত বাঁধনের চেপটা হচ্ছে মাহি, অথচ সেদিকে থড়াই খেয়াল তরুণীর। সে তো নিজের কান্নায় মত্ত। মাহি আটকালো না মিলাকে। কান্না করে যদি বেচারা একটুখানি স্বস্তি পায় তাহলে থাক না, সে কাঁদুক ইচ্ছে মতো। সময়ের কাটা চলমান। দেখতে দেখতে পেরোলো প্রায় কয়েক মিনিট 5। এতক্ষণে কান্না থামিয়ে নাক টানছে মিলা। হাতের বাঁধন ঢিলে করেছে বেশ। মাহি অমন করা হাতের বাঁধন থেকে ছাড়া পেতেই আলগোছে ঘুরে দাঁড়ালো। পরক্ষণে মিলার ক্রন্দনরত মুখখানার পানে তাকালো সরু চোখে। সুশ্রী গৌরবন্যা বিদেশিনীর কাঁদতে কাঁদতে সে কি বেহাল দশা। ছলো ছলো চোখ দুটো এক দৃষ্টে তাকিয়ে আছে মাহির পানে। মলিন মুখখানা কান্নার তোড়ে হয়ে গিয়েছে এইটুকুন। মোটা নাকের পাটাটা ফুলে উঠেছে খানিক। মাহি ভেজা চোখে মুচকি হাসল। আলতো করে নাক টেনে ধরে আশা গলায় কিছু বলবে তার আগেই সম্মুখ থেকে হড়বড়িয়ে এক কদম এগিয়ে আসে মিলা। ব্যাকুল চিত্তে আগ বাড়িয়ে মাহির হাত দুটো উল্টে পাল্টে ব্যগ্র কণ্ঠে বলে ওঠে, কেমন আছো তুমি মুনলাইট? তোমার কোনো ক্ষতি হয়নি তো? মনস্টার তোমায় মেরেছে? বাচ্চা, বলো না আমায়, কোথায় মেরেছে তোমায়? কান্না ভুলে হতবিহ্বলের ন্যায় তাকিয়ে আছে মাহি। মিলার অমন উৎকণ্ঠা দেখে মস্তিষ্ক ফাঁকা হয়ে গেল তার। ওদিকে মিলা এবার অস্থির দৃষ্টি তুলে তাকালো মাহের মুখ পানে। মেয়েটার ফর্সা কপলে আঙ্গুলের স্পষ্ট ছাপ দেখে ফের ফুঁপিয়ে ওঠে মিলা। ফোপাতেই বলে ওঠে, মনস্টার আবারও তোমায় মেরেছে তাই না? সপ্তদশী চিবুক নামিয়েছে গলার কাছে। আলতো করে নাক টেনে ধরে আসায় গলায় থেমে থেমে বলে, মারি না কবে? বুকটা কেমন ঝুট করে যন্ত্রণা হচ্ছে মিলার। সে কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল মিলার পানে। রয়েসয়ে আলগোছে নিজের শীতল হাতখানা উঁচিয়ে রাখলো মাহের নরম ডান গালে। থেমে মোটা কণ্ঠে আওড়ালো, আমাকে না বলে কেন পালালে মুনলাইট? আমাকে একটা বার জানালে কি খুব বেশি ক্ষতি হতো? ফের নিজের সুপ্ত অপরাধবোধ মাথাচাড়া দিয়ে উঠল মাহির।
সপ্তদশী ছলছল নয়নে উঁচিয়ে তাক করলো মিলার পানে, অতঃপর আর নিজেকে ধরে রাখতে পারল না সে। দুহাতে কিউটিকে জাপটে ধরে কেঁদে উঠল কেমন। মিলা অসহায় নয়নে তাকিয়ে রইল কেবল। আলতো করে ডান হাত উঁচিয়ে রাখলো মাহির মাথার উপর। সেটাই খানিক হাত বুলিয়ে নীরবে সান্ত্বনা দিয়ে গেল সপ্তদশীকে। মাহি কাঁদতে কাঁদতেই এক পর্যায়ে হেঁচকি তুলে বলে, পালাতাম না তো কি করতাম মিলা? শুধু শুধুই এই কারাগারে জীবন্ত লাশের ন্যায় বেঁচে থাকার আদৌ কোনো মানে আছে? ওই রাক্ষস যতই বলুক আমাকে 6 মাসের জন্য এনেছে, তবে আমি জানি সে আমায় আমৃত্যু তিলে তিলে যন্ত্রণা দেবার জন্য এখানে এনেছে। হোক না এটা এক টুকরো স্বর্গ, তবুও দিন শেষে এটা কারাগার। থামলো সপ্তদশী। কান্নার বেগ ক্রমশ নিয়ন্ত্রণহীন হচ্ছে, ক্ষুদ্র দেহটা কেমন কেঁপে কেঁপে উঠছে। মিলা নিজেও নীরবে কাঁদছে সপ্তদশীর কান্না দেখে। আগ বাড়িয়ে সান্ত্বনার বাণী আওড়ানোর ভাষা খুঁজে পাচ্ছে না সে। মাহি এক লহমায় চুপ থেকে ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি টানলো কেমন। তাচ্ছিল্য ভরা কণ্ঠে ফের বলল, যখন তখন আমার উপর অমানবিক জুলুম চালানো মানুষটার আবার আমি কিছু চাওয়ার সাথে সাথে হাজির করে আমার সামনে। ক্লোজেট ভর্তি করেছে কাপড় চোপড় দিয়ে, ট্রাক ভর্তি স্ন্যাক্স, ইভেন হাবিজাবিস কত কি। অথচ এই এত এত কিছু মোটেও আমার মন ভোলাতে সক্ষম নয় মিলা। আমি চাই আমার পরিবারকে, আমি চাই আবারও আগের মতো নির্ভয়ে বাঁচতে, মায়ের ভীতু মাহি হয়ে থাকতে। অথচ সে আমায় বন্দি করে নিজের শত্রুতা মেটাচ্ছে। আমায় দেখলো না কি আমায় দেখলে নাকি তার বমি আসে, আমি নাকি তার অযোগ্য, আমার রক্ত খারাপ। হ্যাঁ, এটা সত্যি সে আমার শারীরিকভাবে স্পর্শ করেনি, তবে সে যে আমায় মানসিকভাবে ভেঙে ফেলেছে মিলা, বড্ড ভেঙে ফেলেছে। এবার তুমি বলো মিলা, এমন একটা বিস্টের কাছ থেকে পালাতে চাওয়াটা কি আমার অপরাধ? জানি না সেদিন আমি অত সাহস কোত্থেকে পেয়েছি, তবে মনোবল শক্ত করে জঙ্গলের পথ দিয়ে পালাতে চেয়েছি। ভাগ্যিস সেদিন ছিট ছিল, নয়তো কখনোই ওই দুর্গম পথ পাড়ি দিয়ে ও ছিট নয়। সপ্তদশীর কথার মাঝেই গম্ভীর কণ্ঠে বাদ সাধল মিলা। তার এহেন বাক্যে ভ্রু গোটায় মাহি, চোখ মুখে স্পষ্ট সন্ধিয়ান ভাব ঢেলে আওড়ালো। তুমিও বলছো এই কথা? তাহলে ওই বিষ্ট বলেছে ওটা নাকি ছিট ছিল না, অথচ আমার স্পষ্ট খেয়াল আছে সেটা ছিট ছিল। আশ্চর্য, তোমরা আমার কথা বিশ্বাস করছো না কেন? শেষ কথাটাকে অভিমানে শুধায় মাহি। সম্মুখে দাঁড়িয়ে থাকা মিলার মুখভঙ্গি গম্ভীর। তা দেখে ফের নাকের পাটা ফুলল মাহির। অভিমানী মন ধরেই নিল মিলাও তাকে অবিশ্বাস করেছে। এবার সুপ্ত রাপটুকু তরতর করে বেড়ে গেল সপ্তদশীর আগিনীর। কোলের মাঝে কিউটিকে চেপে পা ঘোরালো উল্টো পথে। গুটগুটিয়ে 2 কদম হাঁটতেই পেছন থেকে আচমকা তার ডান হাতের কবজি টেনে ধরে মিলা। মাহির পদযুগল থামলেও সে ঘুরে তাকানোর প্রয়োজন বোধ করেনি। উল্টো কণ্ঠে একরাশ ঝাঁজ ঢেলে বলল, হাত ছাড়ো মিলা, আমি ঘরে যাব, আই নিড সাম টাইম অ্যালোন। সপ্তদশীর ঝাঁজ মিশ্রিত স্বর শুনেও হাত ছাড়তে নারাজ মিলা। সে তক্ষুনি নিজ চোখে মুখে এক প্রকার উচ্চাটন ভাব টেনে চটপট কদমে এগিয়ে এসে দাঁড়ালো মাহির মুখোমুখি। মাহির সঙ্গে সঙ্গে নাক ফুলিয়ে মুখ ঘোরায় অন্যত্র। কপালে গোটা কত ভাঁজ ফেলে গমগমে গলায় আওড়ালো, সরো সামনে থেকে। সবার ভাষ্য মতে আমি তো মিথ্যেবাদী, তাই না? শুধু শুধু উল্টাপাল্টা মিথ্যে বকবক করে যাচ্ছি। সপ্তদশীর কণ্ঠে একরাশ অভিমান। ডিম্বাকৃতি মুখটার ফুটে উঠেছে এক আকাশসম ঝাঁজ। মীরা চিন্তিত হলো। সহসা মাহের নরম সরম কবজিখানা ছেড়ে দিয়ে আলগোছে চেপে ধরল মেয়েটার 2 কাঁধ। পরক্ষণে গলায় অসামান্য অস্থিরতা ঢেলে আওড়ালো, কেন বুঝতে যাচ্ছ না মুনলাইট? সেদিন শুধু মেইজিন মরেনি, সেই সঙ্গে মরেছে সিডও। তোমার সাথে সেদিন যা করে হয়েছে সবটা সিডের পূর্ব পরিকল্পনা ছিল। এমনকি সিডই তোমার জন্য সিডেসিভ ড্রাগস এনে দিয়েছিল। তাছাড়া তুমি বারবার বলছো তুমি সিডের সাথে পালিয়েছিলে, অথচ সিড দেখতে মোটেও তুমি যার সাথে পালিয়েছিলে তার মতো অত কালো ছিল না। না সিডের মতো তেমন কোনো দাগ ছিল না, সিডের মুখে তেমন কোনো দাগ ছিল। তাহলে তুমি কোন বুদ্ধিতে বারবার বলছো সেটা সিড? আচমকা নজর ঘোরালো মাহি। তক্ষুনি সংকুচিত হলো তার দৃষ্টিযুগল। ভ্রুদ্বয়ের মাঝে ভাঁজ পড়ল কয়েকটা মুখখানা সে কি গম্ভীর হয়েছে তার। সে কেমন এক দৃষ্টি মিলার পানে তাকিয়ে রইল কিয়ৎক্ষণ। মিলার চোখে মুখে এক অদ্ভুত বিরক্তি। মাহির দৃষ্টি এড়ায়নি তা। সে কেমন সন্দিগ্ধ গলায় আওড়ালো, ওয়েট, তুমি কি করে জানলে সেদিন আমি যার সাথে পালিয়েছিলাম সে দেখতে কালো ছিল, আর তার মুখে দাগও ছিল? দাগও আছে। স্ট্রেঞ্জ যে কথা খোদ মনস্টারও এখন অবধি জানতে পারেনি, সেটা তুমি জানলে কি করে মেলা? তুমি তো আমার আশেপাশে ছিলে না। থমকায় মিলা। মাহির কাঁধ থেকে আলগা হলো তার হাত যুগল। মাহি আর দৃষ্টে দেখল সব।
মুখাবয়বে এক আকাশসম সন্দিগ্ধ ভাব তার। মিলায় কেমন কাচুমাচু করে করছে দেখো, দৃষ্টি লুকাচ্ছে এদিক ওদিক। মাহি এবার মুখ খুলল, ঠান্ডা অথচ গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, ছেলেটা কে মিলা? তৎক্ষণাৎ সর্বাঙ্গে কাঁপন ধরে গেল মিলার। হঠাৎ ঠোঁটের ফাঁক গলে নিঃশ্বাস টানছে জড়ালো। মেয়েটার অমন হুটহাট অস্থিরতা দেখে মনে হচ্ছে ব্যাপক শঙ্কিত। মাহি ভুরু জগল কুঁচকে রেখে তক্ষণই চেপে ধরল মিলার এক হাত। মিলা ভরকায়, চোরের মতো কাচুমাচু করতে করতে চোখ তুলে সামনে তাকাতেই দৃষ্টি থমকায় তার। হুট করে সর্বাঙ্গ কাঁপতে লাগলো তরুণীর। মাহি অবাক হলো এহেন কাণ্ডে। তড়িঘড়ি করে মিলার দৃষ্টি ফেলতেই খেয়াল করলো মিলা তাকিয়ে আছে তারই পেছনে। মাহি ভুরু গুটায় মিলার দৃষ্টি অনুসরণ করে ঘাড় বাঁকিয়ে পেছনে তাকাতে দেখে অদূরে দু হাত পকেটে গুজে দাঁড়িয়ে আছে অ্যাডউইন। মুখটা ভীষণ শক্ত, তার জল ফুটেছে তীক্ষ্ণ হবে। তার ক্ষুদ্র দৃষ্টি এক দৃষ্টিতে তাকিয়ে আছে মিলার পানে, আর মিলা তার চাহনি দেখে কাঁপছে। মাহি বুঝলো না এদের কাণ্ড। হতবুদ্ধির ন্যায় অ্যাডউইনের দিকে তাকিয়ে থাকতেই দেখলো অ্যাডউইন কেমন হুট করে রহস্যময় বাঁকা হাসলো। প্যান্টের পকেটে দু হাত গুজে পায়ে টানলো গতি। মিলা তৎক্ষণাৎ ভয়ে পিছিয়ে গেল দু কদম। তার টের পেতেই ঘুরে তাকায় মাহি। সন্দিহান গলায় যেয়ে না কিছু বলতে জিজ্ঞেস করবে তার আগেই মিলা কেমন চটপট ভঙ্গিতে বলে উঠল, তুমি ঘরে যাও মুনলাইট, আমি পরে আসবো তোমার কাছে। বলেই পা চালায় মিলা। তড়িঘড়ি করে স্থান ত্যাগ করলো তরুণী। এদিকে তার এহেন উদ্ভট কাণ্ডগুলো বড্ড রহস্যময় ঠেকলো মাহির কাছে। সপ্তদশী ভেবে ভেবে খুঁজে যাচ্ছে এর কারণ। এরই মধ্যে তার খুব নিকট থেকে শোনা গেল অ্যাডউইনের গম্ভীর অথচ শান্ত কণ্ঠের অদ্ভুত হুঁশিয়ারি, এই প্যালেসে হুটহাট কাউকে বিশ্বাস করবেন না মুনবার্ট, ইভেন আমাকেও না। তৎক্ষণাৎ স্থির হয়ে গেল মাহি। শির দ্বারা বেয়ে এই বুঝে নেমে গেল এক শীতল স্রোত। কেন যেন হুট করেই ভয় হচ্ছে তার। ঘাড় বাঁকিয়ে পেছন ঘুরে তাকানোর সাহস পাচ্ছে না সপ্তদশী। সে কেমন ঢোক গিলছে ক্ষণে ক্ষণে। মিনিট দুয়েক যেতেই নিজেকে খানিক স্থির হয়ে করে নিয়ে তক্ষণে পিছু ঘুরল মাহি। আর অমনি চোখ দুটো যেন এক্ষুনি কোটর ছাড়িয়ে বেরিয়ে আসবে বেচারির। সম্মুখ পুরোটা ফাঁকা। অ্যাডউইন নেই এখানে। আশ্চর্য, এইমাত্র না অ্যাডউইনের কণ্ঠ শুনল সে? তাহলে এর মধ্যে লোকটা কোথায় চলে গেল? হাওয়ায় মিলিয়ে গেল? মাহির মাথা ধরে গেল নানান চিন্তায়। মিলা কিভাবে জানলো ওই লোকের কথা? আর অ্যাডউইনকে হঠাৎ সামনে দেখে সে অমন ঘাবড়ে গেল কেন? মাহি কেমন হাঁসফাঁস করছে দাঁড়িয়ে থেকে, মস্তিষ্কে ফের বাজছে, ফেলেছে কাউকে বিশ্বাস করা যাবে না। কাউকে মানে কাউকে না। সকাল হয়েছে বহুক্ষণ, তবু আকাশে গুড়ি মেঘেদের উপস্থিতি স্পষ্ট। সকাল থেকে স্নোফলের বেগ কমেছে কিছুটা, তবে হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া বইছে চারপাশে। ফায়ারপ্লেসে আগুন জ্বালিয়ে দিব্যি আগুন পোহাচ্ছে সপ্তদশী। রাতভর ঘুম হয়নি তার, মগজে খেলছে নানান দুষ্কর সব প্রশ্ন। ফলাফল স্বরূপ সপ্তদশীর চোখে মুখে লেপ্টে আছে একরাশ ক্লান্তির ছাপ। কোলে খেলছে কিউটি, বেচারা চুক চুক শব্দ তুলছে বেশ। বোধ হয় ক্ষুধা পেয়েছে তার। মাহি বুঝলো, তড়িঘড়ি করে কিউটিকে দুই হাতে তুলে আদুরে কণ্ঠে বলল, ডু ইউ ওয়ান ইট সামথিং? বাবা প্রাণী আগের ন্যায় চুক চুক শব্দ তুলে সম্মতি জানালো কেমন। মাহি মুচকি হাসলো তা দেখে। আলগোছে কিউটিকে কোলে নিয়ে বেরিয়ে এলো খাবারের উদ্দেশ্যে। টুংটাং শব্দ তুলে এলিভেটরের দুয়ার খুলল। ভেতর থেকেই আলতো করে উকি দিল মাহি। সাহস করে নিচে নেমে এসেছে, তবে এবার কোথায় যাবে সে? কার কাছে চাইবে কিউটির জন্য খাবার? মাহি ঠোঁট কামড়ে ভাবলো কিছু। এক পলক কিউটির দিকে তাকিয়ে থেকে ফোঁস করে নিঃশ্বাস ফেলে বেরিয়ে এলো পরক্ষণে। ধীরে সুস্থে সম্মুখ পা বাড়িয়েই তৎক্ষণাৎ চোখ জোড়া বন্ধ করে নেয় মাহি। গ্রাউন্ড ফ্লোরের লাউঞ্জের পাশ কাটিয়ে যাবার সময় ভাঙরগুলো মানুষ দেখলেই দাপাদাপি শুরু করে দেয়। মাহিকেও দেখলেও বোধহয় একই কাজ করবে তারা। মাহি ভুলেও চোখ খুলল না হাঁটার মাঝে। ভয়ে ভয়ে পা গুনে গুনে এলোমেলো এগুলো কোনো মতে। কিন্তু ঠিক তখনই ঘটল আর এক কাণ্ড। বেয়াদব কিউটিটা হুট করে মাহির কোল থেকে লাফিয়ে নেমে গেল ফ্লোরে। মাহি ভরকায়, তখনই কুঁচকে রাখা চোখগুলো খুলে সামনে তাকাতেই দেখে কিউটি ছুটন্ত পায়ে এগোচ্ছে। ছুটতে ছুটতে চলে যাচ্ছে সদর দরজার দিকে। মাহি তৎক্ষণাৎ গলা উঁচে ডাকলো সখাকে, কিউটি স্টপ! শুনল না কিউটি। দৌড়াতে দৌড়াতে চলে গেল প্যালেসের বাইরে। এদিকে তার এহেন কাণ্ডে চিন্তায় পড়ল মাহি। বাইরে যা ঠান্ডা হাওয়া বইছে, অমন ঠান্ডায় কিউটি তো জমে যাবে। মাহি দ্রুত পথ বাড়ালো সম্মুখে। চপল পায়ে টুকটাক শব্দ তুলে ছুটল সপ্তদশী। এবারেও সে বাইরে বেরোতেই গাড়িটা ঝুঁকে বসলো। মাহি তাদের দিকে ভ্রুক্ষেপ
এক আকাশসম বিচলিত ভাবস্রোতে বেরিয়ে গেল প্যালেস থেকে। মাথার ওপর স্নোফল, চারপাশে হাড় কাঁপানো ঠান্ডা। মাহি নিজেই বোধ হয় জমে যাবে এবারে। বেচারি দু হাতে নিজের গা জড়িয়ে রেখে এগোচ্ছে চেরি ব্লসম গার্ডেনের দিকে। ঠান্ডায় দাঁতে দাঁত লেগে যাচ্ছে তার। অথচ কিউটিকে দেখো, অদূরে গার্ডেনের বরফে আচ্ছাদিত জমিনের ওপর বসে থেকে কুটকুট করে কি যেন চিবুচ্ছে। মাহি টলমল কদমে অবশেষে এলো তার কাছে। কাঁপতে কাঁপতে বরফের পুরো আস্তরণের ওপর পা ভাঁজ করে বসতেই হুট করে এক অদ্ভুত ভালো লাগায় ছেয়ে গেল তার শরীর। চারদিকে চেরি ব্লসমের স্নিগ্ধতা, মৃদু হাওয়ায় দুলছে ফুলের পাপড়ি। মাথার ওপর স্নোফলের সাথে সাথে ফুলের পাপড়িগুলো ঝরে পড়ছে তার গায়ে। মাহির ঠোঁটের কোণে আচমকা ফুটে উঠল এক চিলতে মুগ্ধতার হাসি। সে সহসা দু হাত ছড়িয়ে শুয়ে পড়ল বরফের উপর। চোখ দুটো নিবু নিবু তার। ওপর থেকে ঝরে পড়া ফুলগুলো এসে ঢেকে দিচ্ছে তার মুখ। মাহি খিলখিল করে হাসছে এবার। তার এহেন আনন্দের সঙ্গী হলো কিউটি। তক্ষুনি ছুটে এলো মাহির বুকের ওপর। মাহি দু হাতে আলগোছে উঁচিয়ে তুলল কিউটিকে। কিউটির শুভ্র শরীর, লাল চোখ, কুটুকুটু দাঁত, কি যে নজর কাড়া লাগছে সপ্তদশীর কাছে। মেয়েটা খিলখিলিয়ে হাসছে ফের। আলতো করে এক আঙ্গুল দিয়ে কিউটির পেটে মৃদু সুড়সুড়ি দিয়ে কণ্ঠে একরাশ মুগ্ধতার সুর টেনে বলে ওঠে, ইউ নো হোয়াট কিউটি, আমার দেখা পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রাণী তুমি। সপ্তদশীর জীব খসে কথাটা বেরিয়েছে। সেকেন্ড খানেক হবে বোধহয়। ঠিক তখনই দু কদম দূর থেকে হুট করে কন্দ ঘোরে ভেসে এলো কারো সন্দিগ্ধ গম্ভীর নারাজি কণ্ঠ, আমার চাইতেও বেশি সুন্দর। চলবে। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন, এবং গল্পটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে। এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।